ক্ষমতায় গিয়ে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবেন কিনা ট্রাম্প, চলছে সেই বিচার বিশ্লেষণ। ভ্যান্স রানিং মেট হওয়ায় কঠোর হতে পারে পররাষ্ট্রনীতি। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে পবিত্র আশুরা। শোক র্যালি আর মাতমে দিনটি স্মরণ করছে শিয়া সম্প্রদায়। কারবালায় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। ফিলিস্তিনের গাজায় জাতিসংঘের ত্রাণ তহবিলের কার্যালয় গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। 70% শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস। ভয়াবহ তাণ্ডবের পরও তেল আবিবের পক্ষে সাফাই গাইছে ওয়াশিংটন। দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনারা শিরোনামগুলো। আপনাদের সাথে আছে আমি মনিরুল ইসলাম। এবারে বিস্তারিত খবর। রিপাবলিকান প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় ফের আলোচনায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি। মসনদে বসলে আবারও অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবেন কিনা সেটা নিয়েই এখন চলছে সে দেশে বিচার বিশ্লেষণ। অন্যদিকে রক্ষণশীল জেডি ভ্যান্সকে রানিং মেট হিসেবে বেছে নেয় পররাষ্ট্রনীতিসহ আরও বেশ কিছু ইস্যুতেও যে কঠোর হবেন ট্রাম্প সেটা স্পষ্ট। ফলে বন্ধ হতে পারে ইউক্রেনের সহায়তা, ইউরোপের সাথেও বাড়বে দূরত্ব। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে পররাষ্ট্র নীতিতে যে আমূল পরিবর্তন আসবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। রক্ষণশীল নেতা জেডি ভ্যান্সকে রানিং মেট নির্বাচিত করে তারও স্পষ্ট করলেন রিপাবলিকান প্রার্থী। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সব জরিপে এগিয়ে ট্রাম্প, সেক্ষেত্রে দেশের ভাইস প্রেসিডেন্ট হবেন ভ্যান্স। তাতেই উদ্বেগ বেড়েছে ইউরোপের। ট্রাম্পের তুলনায় ইউরোপের প্রতি কঠোর মনোভাব 39 বছরের এই রাজনীতিকের। ন্যাটোর সমালোচক হিসেবে পরিচিত জেডি ভ্যান্স প্রতিরক্ষা খাতে ব্যয় না বাড়ানোয় অনেক ইউরোপীয় দেশকে শোনান কটু কথা। যুক্তরাজ্যের লেবার সরকারের কট্টর সমালোচক তিনি। বরাবরই যুদ্ধে ইউক্রেনকে সহায়তার বিপক্ষে ভ্যান্স। ট্রাম্পের সহযোগী যুদ্ধ বন্ধে মস্কো কিয়েভকে আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন। চীন নীতিতেও ইউরোপীয় নেতাদের সাথে রয়েছে ভ্যান্সের মতপার্থক্য। এই পরিস্থিতিতে ট্রাম্প ভ্যান্স ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্রের সাথে বাড়তে পারে ইউরোপের দূরত্ব। ধারণা করা হয়েছিল ট্রাম্প ইউক্রেন ইস্যুতে কিছুটা নমনীয় হতে পারেন। ইউরোপ ও ইউক্রেন সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। কিন্তু তার রানিং মেট নির্বাচনের মাধ্যমে তিনি ইউরোপীয় নেতাদের সব আশা গুড়িয়ে দিলেন। জেডি ভ্যান্স ইউরোপের শুভাকাঙ্ক্ষী নন। ট্রাম্পের মতোই তার রানিং মেট অভিবাসন ইস্যুতে বেশ কঠোর। ফলে রিপাবলিকানরা ক্ষমতায় এলে যে দেশটির অনিবন্ধিত অভিবাসীদের কপাল পুড়বে সেটা অনেকটাই স্পষ্ট। তবে গাজা ইস্যুতে নীতি বদলানোর সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা ছিল ইরানের। এই কারণে গত জুন থেকেই জোরদার করা হয়েছিল সাবেক মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম সিবিএস। তবে পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে হত্যা চেষ্টার সাথে ইরানের যোগসাজশের কোনো তথ্য মেলেনি। ইরানের এই পরিকল্পনার তথ্য পাওয়ার পরই তা সিক্রেট সার্ভিস ও ট্রাম্পের প্রচারণা টিমকে জানান গোয়েন্দা কর্মকর্তারা। তবে এই প্রতিবেদনকে ভিত্তিহীন বলছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি। 2020 সালে কাসেম সোলাইমানিকে হত্যার পরই ট্রাম্প ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীকে হত্যার হুমকি দিয়ে আসছে তেহরান। এবার রিপাবলিকান পার্টির কনভেনশনের কাছে ধারালো অস্ত্র নিয়ে ঘোরার সময় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে দুটি ধারালো অস্ত্র নিয়ে কনভেনশন সেন্টারের কাছে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। রোববার বারবার অস্ত্র ফেলার কথা বলা হলেও নির্দেশ তিনি অমান্য করেছেন এবং পরে গুলি করতে বাধ্য হয় নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। 21 বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের ধারণা ট্রাম্পের উপর হামলা করার উদ্দেশ্য ছিল এই সন্দেহভাজনের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনায় বিশেষ পূজা করল ভারতের একটি দলের ভক্ত সমর্থকরা। পূজা অর্চনা, মন্ত্রপাঠ আর শঙ্খধ্বনির মাধ্যমে চলেছে ট্রাম্পের দীর্ঘায়ু কামনা। করা হয় বদনজর থেকে মুক্তির প্রার্থনাও। নয়াদিল্লিতে এমনই এক যজ্ঞ করে আবারও ট্রাম্প ভক্ত হিসেবে নিজেদের পরিচয় দিল কট্টরপন্থী দল হিন্দু সেনা।
মন্ত্রের ধ্বনিতে বাজছে শঙ্খ, আগুনকে সামনে রেখে চলছে পূজা অর্চনা। তবে তা সুখ সমৃদ্ধির জন্য নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনায়। ট্রাম্প উপস্থিত না থাকলেও ছবি নিয়ে ঈশ্বরের কাছে জানানো হচ্ছে বিশেষ প্রার্থনা। বিশেষ এই যজ্ঞের আয়োজক ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। সুরক্ষার দেবী বগলামুখীর কাছে ট্রাম্পের নিরাপত্তা কামনা করেন দলটির ভক্তরা। ট্রাম্পের ছবিতে তিলক লাগিয়ে করা হয় কুনজর থেকে রক্ষার প্রার্থনা। শত্রুরা তার উপর যে আক্রমণ করেছে এটা তাকে থামানোর জন্য অনেক বড় ষড়যন্ত্র। এই ঘটনার সাথে অনেক লোক আর সংগঠন জড়িত। এজন্যই ট্রাম্পের দীর্ঘায়ু কামনায় বিশেষ এই পূজার আয়োজন করেছে। তিনি যেন দীর্ঘজীবী হন সেজন্য দেবীর কাছে প্রার্থনা করেছেন পূজারীরা। শুধু তাই নয়, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতি সমর্থনও জানান পূজারীরা। তার নেতৃত্বে বিশ্বে ফিরে আসবে মানবতা, এমনটাই দাবি পুরোহিতদের। তিনি শতবর্ষ বেঁচে থাকুক, যাতে কট্টরপন্থা ইসলাম থেকে যেন পুরো পৃথিবী মুক্তি পেতে পারে, পুরো বিশ্বে মানবতা কায়েম হোক। মুক্তি মিলে আর পুরো বিশ্বে মানবতা কায়েম হোক। আততায়ীর ছোড়া বন্দুকের গুলি থেকে কদিন আগেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ট্রাম্প। শত্রুদের হাত থেকে ট্রাম্পকে রক্ষার জন্যই করা হয় বিশেষ এই আয়োজন। এর আগেও নানা ধরনের পাগলামির কারণে ট্রাম্প ভক্ত হিসাবে সুপরিচিত হিন্দু সেনা। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সমর্থনে অগ্নিপূজা ও র্যালির আয়োজন করেছিল দলটি। এমনকি প্রতি বছর কেক কেটে রিপাবলিকান এই নেতার জন্মদিনও পালন করেন ভক্ত সমর্থকরা। অনেক রহমান, যমুনা নিউজ। ফিলিস্তিনের স্বাধীনতার প্রত্যয় নিয়ে তাজিয়া মিছিল আর মাতমসহ নানা আনুষ্ঠানিকতায় বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত ইরাকের কারবালা প্রান্তর থেকে সবচেয়ে বড় তাজিয়া মিছিল বের হয়। এছাড়া ইরান ও ইয়েমেনেও বের করা হয় শোক মিছিল। এতে যোগ দেন কয়েক লাখ মানুষ। আফগানিস্তান, পাকিস্তান সহ উপমহাদেশের দেশগুলোতেও পবিত্র আশুরা পালিত হচ্ছে। ইরাকের কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদের অনুসারীরা। ঐতিহাসিক কারবালা ময়দান থেকে বের করা হয় সবচেয়ে বড় তাজিয়া মিছিল। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ শিয়ারা সামিল হন এই মিছিলে। ইমাম হোসেনের মাজারে জড়ো হয়ে মাতম করেন শিয়া অনুসারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল কারবালা জুড়ে। মাতমসহ নানা আনুষ্ঠানিকতায় শোকাবহ দিনটি পালন করা হয় বাগদাদ সহ ইরাকের অন্যান্য অঞ্চলেও। তীব্র গরম উপেক্ষা করে এতে যোগ দেন লাখো লাখো মানুষ। ইমাম হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই এখানে আসেন। কারবালাকে আমরা আল্লাহর রহমত হিসেবে দেখি। শিয়া প্রধান দেশ ইরানের রাষ্ট্রীয় উদ্যোগে অনুষ্ঠিত হয় বিশাল তাজিয়া মিছিল। কারবালার মর্মান্তিক ঘটনা স্মরণ করে রাজধানী তেহরানে মাতম করেন শিয়া সম্প্রদায়ের মানুষ। শোকাবহ দিনটিতে গাজার নিপীড়িত মানুষদের স্মরণ করেন ইরানিরা। ফিলিস্তিনে দেখুন কি হচ্ছে এখন। সেখানে প্রাণ যাচ্ছে নিপীড়িত মানুষের। তাদেরকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। পবিত্র আশুরায় বিশাল আয়োজন ছিল ইয়েমেনেও। রাজধানী সানায় তাজিয়া মিছিল, মাতম আর নানা আনুষ্ঠানিকতায় দিনটি পালন করে হুতি বিদ্রোহীরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ আমাদের জন্য বড় শিক্ষা। ইয়েমেনের জন্য এবং ফিলিস্তিনের জন্য বড় আদর্শ কারবালার ঘটনা। আমরা বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত পিছু হটব না। এছাড়া আফগানিস্তান, পাকিস্তান ও লেবাননের শিয়ারাও যথাযথ মর্যাদায় পালন করেছেন আশুরা। আয়োজনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ছিল সব দেশেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তানের জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত 8 সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানায় দেশটির সামরিক বাহিনী। নিহতদের মধ্যে 7 জন সেনা এবং 1 জন প্যারামিলিটারি বাহিনীর সদস্য। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকার একটি সামরিক ঘাঁটিতে চালানো হয় বোমা হামলা। দায় স্বীকার করেছে তেহরিকে তালেবান পাকিস্তান নিয়ন্ত্রিত হাফিজ গুল বাহাদুরের সশস্ত্র সংগঠন। পাল্টা হামলায় 8 চরমপন্থীকে হত্যার তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া 6 বিদেশি নাগরিকের শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে তাদের ধারণা করা হচ্ছে তারা বিষক্রিয়ায় মারা গেছেন। উদ্ধার হওয়া লাশগুলোর রক্ত পরীক্ষার পর তাতে সায়ানাইডের উপস্থিতি পাওয়া গেছে।
বিষ প্রয়োগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। দেশটির পুলিশ জানিয়েছে, গ্র্যান্ড হায়াত এরাওয়ান হোটেল থেকে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে 3 জন নারী, 3 জন পুরুষ। মৃত পর্যটকরা সবাই জন্মসূত্রে ভিয়েতনামের। তাদের মধ্যে 4 জন ভিয়েতনামের নাগরিক ও অপর 2 জন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক। পর্যটনের ওপর যেন এই মৃত্যুর প্রভাব না পড়ে সেজন্য শিগগিরই রহস্য উদ্ঘাটনের নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। রাশিয়ায় সামরিক সরঞ্জাম তৈরির কারখানা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। মঙ্গলবার এই হামলা চালানো হয়। এর মধ্যে কুরস্কের একটি কারখানায় চালানো হয় ড্রোন হামলা। বিস্ফোরণের আগুন লেগে যায় বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরির ওই কারখানাটিতে। রাতভর চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা হয় আগুন। এছাড়াও বেলগোরেদে ইউক্রেনের গোলাবর্ষণে আহত হয়েছেন 4 রুশ নাগরিক। একই দিন অন্যান্য অঞ্চলের ড্রোন হামলায় আহত হন 2 জন। হামলায় ক্ষয়ক্ষতির ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। তবে কিয়েভের 13টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। মাত্র 1 ঘন্টার ব্যবধানে গাজা জুড়ে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। উপত্যকার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, নুসেরাত রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়ে 25 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আহত আরও 70 জন। খান ইউনিসে তাঁবুতে আশ্রিতদের ওপর তেল আবিবের বর্বরতায় প্রাণ গেছে কমপক্ষে 18 জনের, আহত 26 ফিলিস্তিনি। উত্তর গাজার বেত লাহিয়ায় চলে নারকীয় তাণ্ডব। মৃত্যু হয়েছে 5 জনের। মধ্য গাজার আজ জাওয়াইদায় মারা গেছেন আরও 8 জন। ফিলিস্তিনের গাজার স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান টার্গেট করে থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। হামাসের অবস্থানের অজুহাত দিয়ে গত 10 দিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজার 6টি স্কুলে। গুড়িয়ে দেওয়া হয়েছে ইউএনআরডব্লিউ এর কার্যালয়। মিসাইল হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে উপত্যকার নিরাপদ ঘোষিত এলাকাগুলো। তারপরও তেল আবিবের পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে দিনের পর দিন জোরালো এই হামলায় আরও কঠিন হয়ে পড়েছে জীবনধারণ। আবারও ইসরায়েলি হামলার টার্গেট নিরীহ শিশুদের স্কুল। নেতানিয়াহু বাহিনীর বোমায় আরও একবার কেঁপে উঠল জাতিসংঘ পরিচালিত প্রতিষ্ঠানটি, যেখানে আশ্রয় নিচ্ছিলেন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। গেল 10 দিনে উপত্যকার 6টি স্কুল লক্ষ্য করে হামলা চালিয়েছেন নেতানিয়াহু বাহিনী। নারী ও শিশুসহ যাতে প্রাণ ঝরেছে প্রায় 100 জনের। আমরা বিশ্ববাসীর কাছে অনুরোধ জানাই, যারা মানবতার অর্থ বুঝে তারা যেন এই আগ্রাসন বন্ধ করে। একবারের জন্য হলেও 9 মাসেরও বেশি সময় ধরে এই হত্যাযজ্ঞ চলছে। এভাবে আর কতদিন চলবে? জাতিসংঘের স্কুলগুলোতে নিরাপত্তা কোথায়? এখন আর কোনো নিরাপদ স্কুল, হাসপাতাল, আশ্রয়কেন্দ্র নেই। আমরা জনশূন্য, বাস্তুচ্যুত ও ধ্বংস হয়ে গেছি। বাচ্চারা কি দোষ করেছিল? বিশ্ববাসী কোথায়? বারবার হামাসের আশ্রয়স্থলের অজুহাত দিয়ে টার্গেট করা হচ্ছে শরণার্থী শিবিরগুলো। নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে খান ইউনিস ও নুসেইরাতের জনসমাগমপূর্ণ ব্যস্ত এলাকাগুলোয়। শুধুমাত্র একদিনেই 25টি অবস্থান লক্ষ্য করে চলে তাণ্ডব। জোরদার হামলায় 1 সপ্তাহের ব্যবধানে উপত্যকায় প্রাণ হারিয়েছেন অন্তত 470 ফিলিস্তিনি। এত কিছুর পরও মিত্র তেল আবিবের সাফাই গাচ্ছে ওয়াশিংটন। এইসব হামলায় সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করার দাবি করেছে ইসরায়েল। অবশ্যই তাদের প্রতিবেদনেও আমরা তেমনই দেখেছি। হামলায় হামাস নেতারা মারা গেছে, কিন্তু বেসামরিক নাগরিকরাও প্রাণ হারিয়েছে। তাই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছি, সেটাই একমাত্র সমাধান। এদিকে জাতিসংঘের দাবি, উপত্যকার আর কোনো স্থানই নিরাপদ নয়। আগ্রাসন শুরুর পর গাজার 70% স্কুল ইসরায়েলি হামলায় ধুলোয় মিশে গেছে, যার 95%ই ছিল আশ্রয় কেন্দ্র। ধ্বংস হয়েছে উপত্যকার 2/3 জাতিসংঘের স্থাপনা। যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলের এমন তাণ্ডবে আরও প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে গাজায়। তেল আবিবের হামলায় ক্ষতিগ্রস্ত গাজা সিটির পানি সরবরাহ ব্যবস্থাপনা। জ্বালানির অভাবে বিকল হয়ে পড়েছে সরঞ্জামাদি। 7 লাখেরও বেশি মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। অনিক রহমান, যমুনা নিউজ। লোহিত সাগরে তেলের ট্যাঙ্কারের হামলার ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার হামলার ভিডিও প্রকাশ করে সশস্ত্র গোষ্ঠীটি। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও বিস্ফোরক বোঝাই বোট দিয়ে এই হামলা চালানো হয়। একই সময় হামলা হয়েছিল পানামার পতাকাবাহী জাহাজ বেন্টলিতেও। হুতির দাবি, খান ইউনিসে শনিবার নৃশংস হামলার জবাব দিতেই জাহাজগুলো ছিল লক্ষ্য। হামলায় লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি বেশ ক্ষতিগ্রস্ত।
এদিকে ইসরায়েলের রকেট হামলার জবাবে লেবাননে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি অবস্থান লক্ষ্য করে এ হামলার দাবি করে ইসরায়েল। আঘাত হানা হয় ইয়ারিন, আয়তা আশাব এবং আলমা ইতসাব এলাকায়। হামলায় একটি সামরিক স্থাপনা বিধ্বস্তের দাবি করা হয়। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারান 3 শিশুসহ 5 জন। মুহুর্মুহু রকেট হামলায় আবারও টার্গেটে পরিণত ইসরায়েলি ভূখণ্ড। মঙ্গলবার উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা লক্ষ্য করে অর্ধশতাধিক কাতিউসা রকেট ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে বলা হয়, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় 2 দফায় লেবানন থেকে রকেট হামলা করা হয়, যদিও হামলা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ঘর ছাড়া উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের প্রতিবাদে 9 মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। খান ইউনিসে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে তিউনিসিয়ায়। তিউনিসের ফরাসি দূতাবাসের সামনে হয় এই বিক্ষোভ। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর ওই হামলায় নিহত হন কমপক্ষে 90 ফিলিস্তিনি। ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এই ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনেন বিক্ষোভকারীরা। অবিলম্বে গাজায় হামলা বন্ধের দাবিও জানানো হয়। এর পাশাপাশি ইসরায়েলকে সামরিক সহায়তা দেয় ফ্রান্সের কঠোর সমালোচনা করেন বিক্ষোভকারীরা। লাতিন আমেরিকার দেশ পেরুতে বাস খাদে পড়ে কমপক্ষে 23 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আয়াকুচো এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় আরও 13 জন আহত হয়েছেন। বাসটি কমপক্ষে 40 জন যাত্রী নিয়ে রাজধানী লিমা থেকে আয়াকুচো যাচ্ছিল। পথে পার্বত্য এলাকায় নিয়ন্ত্রণ হারায় যানটি গড়িয়ে পড়ে প্রায় 650 ফুট গভীর খাদে। দুর্ঘটনার পরই দুর্ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী। আহতদের নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। বাস উদ্ধারে চলছে অভিযান। লাতিন আমেরিকার দেশটিতে গত বছর 87,000 সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 3,000 মানুষের। চীনের সানজি ও গানসু প্রদেশে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতির জন্য সানজি প্রদেশের 21টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সতর্কতা সংকেত দেওয়া হয়েছে গানসু ও লংল্যাং প্রদেশেও। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যা প্রবল এলাকাগুলোর দিকে কড়া নজর রাখছে দেশটির প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গত এলাকাগুলোয় সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে কর্মীরা। বন্যা কবলিত এলাকাগুলোর বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।截止到7月17日上午9点，已转移913户1881人。截止到7月17日7时，宝鸡市卫滨区受暴雨影响，部分道路存在安全隐患，为确保人民群众生命财产安全。পর্যটকদের কারণে বিপাকে স্পেনের স্থানীয় বাসিন্দারা। মালিকরা বেশি লাভের আশায় উচ্চ মূল্যে তাদের ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন বিদেশি পর্যটকদের কাছে। ফলে স্বল্প আয়ের যে মানুষরা তারা থাকার সুযোগ পাচ্ছেন না। আবাসন সংকট এবং আকাশচুম্বী বাড়ি ভাড়ার কারণে রাস্তায় ঠাঁই নিতে হচ্ছে স্থানীয় মানুষের। দেশটিতে পর্যটকদের চাপ কমাতে তাই বিক্ষোভে নেমেছেন স্প্যানিশরা। শহরটির বাসিন্দাদের অভিযোগ, পর্যটকদের কারণে বেড়েছে বাড়ি, ফ্ল্যাট আর অ্যাপার্টমেন্টের ভাড়া। উচ্চ বাড়ি ভাড়ার কারণে নিজ শহরেই মিলছে না মাথা গোঁজার ঠাঁই। এখানে বাড়ি ভাড়া অতিরিক্ত, থাকা খাওয়ার খরচ জোগাতে হোটেলে ট্যুরিস্টদের খাবার সার্ভ করছি। এভাবে চলতে পারে না। প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। এ শহরে পর্যটকদের সংখ্যা কমাতে হবে। আমাকে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছে। আমার মতো আরো অনেকেই আছেন। পর্যটকদের চাহিদা বেড়ে যাওয়ায় ওরা আমাদের বাসা ভাড়া দিতে চায় না, বরং ট্যুরিস্টদের কাছ থেকে নেয়। এত বছর ধরে এই এলাকায় আছি, নিয়মিত ভাড়া দিয়েছি, কিন্তু এখন কোথায় যাব জানি না।
প্রাচীন শহর আলিকান্তের রয়েছে কয়েক হাজার বছরের ইতিহাস। পুরনো ধাঁচের বাড়ি, প্রাচীন স্থাপত্যশৈলী আর সাগর পাড়ের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য সারা বছরই শহরটিতে ভিড় করে থাকেন পর্যটকরা। বছরে প্রায় ৫৫ লাখ পর্যটক ভ্রমণ করে শহরটি। তবে পর্যটকদের এই বাড়বাড়ন্তই হিতে বিপরীত ডেকে এনেছে শহরের বাসিন্দাদের জন্য। অতিরিক্ত পর্যটকদের চাপে নিজেদেরই নেই থাকার জায়গা। এলাকার যে বাড়িতে আগে মানুষ ভাড়া থাকতো সেগুলো এখন টুরিস্টদের দখলে। বেশি লাভের আশায় বলতে গেলে সব বাড়ি ব্যবহৃত হচ্ছে টুরিস্টদের জন্য। ভাড়া থাকা বাসিন্দাদের এক প্রকার জোর করে ঘর ছাড়া করা হয়েছে। অতিরিক্ত ভাড়ার কারণে অন্য কোনো বাসা ভাড়াও নিতে পারছেন না কেউ। আবাসিক যে বাড়িগুলো চুক্তির ভিত্তিতে পর্যটকদের ভাড়া দেওয়া হয় একেই বলা হয় হলিডে হোম। পর্যটকদের থাকার জন্য পছন্দের তালিকায় প্রথমেই রয়েছে এই হলিডে হোম। চলতি বছরেই বিভিন্ন হলিডে হোমের ভাড়া বেড়েছে প্রায় ২৪%। এদিকে হোটেলে থাকা পর্যটকদের সংখ্যা মাত্র ১১%। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের যমুনা ডেস্কের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।